আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারের একটা সিকিউ সাজেশন ক্লাস নিব, ছোট একটা পার্টের অ্যারোমেটিক পার্ট। এই পার্টটা থেকে প্রতি বছরই প্রতিটা বোর্ডে একটা করে সিকিউ আসে, আবার দুটাও আসতে পারে। তো বলতে গেলে প্রায় 90% সম্ভাবনা বলা যায় যে এখান থেকে একটা প্রশ্ন আসবেই। তো এখান থেকে অনেকে আসলে অর্গানিক কেমিস্ট্রিটা স্কিপ করেন, তো এখান থেকে একটা প্রশ্ন যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনাদের জন্যই সুবিধা হবে। তো সেই কারণে আমি চেষ্টা করব আজকে অ্যারোমেটিক পার্টটা যতটুকু সম্ভব কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে সিকিউতে দেখিয়ে দেওয়া। তো চলেন আমরা ক্লাসটা শুরু করি। আর অবশ্যই আমি ক্লাসটা শুরুর আগে আমার সকল শিক্ষকের প্রতি সম্মান রেখেই ক্লাসটা শুরু করছি। আচ্ছা, তো অ্যারোমেটিক পার্ট মানেই বেনজিন, আমরা সবাই জানি। তো বেনজিনের ক্ষেত্রে আমরা জানি যে ৩টা পাই বন্ধন আছে, কিন্তু এখানে কার্বন কয়টা? বেনজিনের ক্ষেত্রে ৬টা কার্বন। তো ৬টা কার্বনে ৩টা পাই বন্ধন, তো কোন দুটা কার্বনের মধ্যে হবে এটা তো আমরা জানি না। তো এই ক্ষেত্রে এই যে এইখানে এই দুটা কার্বনের মধ্যে, এই দুটো কার্বনের মধ্যে, এই দুটো কার্বনের মধ্যে হতে পারে, আবার এই দুটো কার্বন, এই দুটো কার্বন, এই দুটো কার্বনের মধ্যে হতে পারে। তো এই কারণে আসলে বেনজিনটাকে এরকম ষড়ভুজ কাঠামোর মধ্যে গোল চিহ্ন দিয়ে দেখানো হয়। তো এই কাঠামোটা কে আবিষ্কার করেছেন? এটা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসে অনেক সময়, সেটা হচ্ছে অগাস্ট কেকুল। আচ্ছা, এখান থেকে আমরা যে জিনিসটা মূলত দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বেনজিনে পাই বন্ধন কয়টা আর বেনজিনে পাই ইলেকট্রন কয়টা। তো এটা নিয়ে অনেকে ভুল করেন। তো একটা বন্ডে আমরা জানি 2টা ইলেকট্রন থাকে, আমরা এখানে দেখতেই পাচ্ছি বেনজিনে পাই বন্ড আছে 3টা। কিন্তু যদি বলে পাই ইলেকট্রন কয়টা, তাহলে 3কে 2 দিয়ে গুণ করে আমাদের লিখতে হবে 6। ঠিক আছে, চলে আসি পরবর্তী টপিকে। আচ্ছা, এইখানে আমরা বলতে গেলে বেনজিনের স্ট্রাকচারটা কিরকম হয় সেটা দেখতে পাচ্ছি। তবে এটার আগে আমাদের সংকরায়নটা জানা লাগবে বেনজিনের কার্বনগুলোর। তো বেনজিনটা এইভাবে যদি আমরা ষড়ভুজ কাঠামোটা বাদ দিয়ে প্রতিটা প্রতীক দেখিয়ে লেখাই তাহলে এই জিনিসটা দেখতে এরকম হবে। তো এইখানে কার্বনের আমরা ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি, আমরা সবাই জানি এটা তৃতীয় অধ্যায়ে আছে ফার্স্ট পেপারের। 1:2:2:2p2 উত্তেজিত অবস্থায় 1:2s1 2px1 2py1 2pz1। তো বেনজিনের ক্ষেত্রে যে sp2 সংকরণ ঘটে এটা তোমরা সবাই জানো। তো sp2 সংকরণ যদি ঘটে, অর্থাৎ একটা s আর 2টা p অরবিটাল মিলে যদি ঘটে, তখন সেই ক্ষেত্রে কোন জিনিসটা তৈরি হয়? সমতলীয় ত্রিকোণাকার কাঠামো, এই যে sp2। তো এটাই একটা এমসিকিউ যে sp2 কাঠামো ঘটে বেনজিনের প্রতিটা কার্বনে। দ্বিতীয়ত আমার একটা করে পি অরবিটাল ফাঁকা আছে, সেই পি অরবিটাল গুলোর মধ্যেই আসলে আমাদের পাই বন্ধনটা ঘটে। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটা বেনজিনে এই যে সমতলীয় ত্রিকোণাকার বা ট্রাইগোনাল প্ল্যানার এই কাঠামোটা হয়েছে, আর একটা করে পি অরবিটাল ফাঁকা আছে, পি অরবিটাল গুলোর মধ্যে আমাদের একটা করে পাই বন্ধন হয়ে গিয়েছে। তো পাশাপাশি দুটো কার্বনে হতে পারে, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম যে সঞ্চরণশীল অবস্থায় যেহেতু থাকে, সুতরাং পাশাপাশি যে কোনো দুটো কার্বনের মধ্যেই হতে পারে। এই সামগ্রিক কাঠামোটাকে আসলে ষড়ভুজ কাঠামোর মধ্যে আমরা গোল চিহ্ন দিয়ে দেখি। আচ্ছা, এবার চলে আসি আমাদের মেইন সিকিউ টপিকে, বেনজিনের বিক্রিয়া। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো বেনজিন কোন কোন ধরনের বিক্রিয়া দেয় এটাও খুবই আসে পরীক্ষায় এমসিকিউতে। তো বেনজিনের ক্ষেত্রে আমরা দেখলাম তার সঞ্চরণশীল পাই পাই ইলেকট্রন আছে। তো যেহেতু তার পাই সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, পাই বন্ড আছে, অর্থাৎ তার ইলেকট্রনের আধিক্য আছে। তো তার প্রতি যদি কোনো কেউ আকৃষ্ট হয়ে বিক্রিয়া করতে চায়, তাহলে তার কি দেখে সে আকৃষ্ট হবে? তার ইলেকট্রন বেশি আছে এটা দেখেই আকৃষ্ট হবে। তো এখানেও সেটাই দেখাতে চাচ্ছি আমরা। এখানে কি লেখা আছে টার্মটা পড়লেই আমরা বুঝতে পারবো। ইলেকট্রোফিলিক। ইলেকট্রো মানে এখানে ইলেকট্রনকে বোঝানো হচ্ছে। ফিলিক এই শব্দটা ফাইল শব্দ থেকে এসেছে, ফাইল মানে হচ্ছে আকর্ষণ। তাহলে ইলেকট্রোফিলিক মানে বোঝানো হচ্ছে ইলেকট্রন আকর্ষী। সংযোজন আর প্রতিস্থাপন এই দুটো টার্ম আমরা 9-10 থেকেই জানি। সংযোজন মানে যুক্ত হওয়া, প্রতিস্থাপন মানে যা আছে সেটা সরিয়ে একটা কিছু বসানো। আচ্ছা, তো এই দুইটা বিক্রিয়ায় বেনজিন দিয়ে থাকে, এটা অনেক সময় এমসিকিউতে আসে। তো আশা করছি এই জিনিসটাতে সমস্যা হবে না। দ্বিতীয়ত যেটা লাগবে আমাদের, বেনজিন কোন কোন জিনিসের সাথে সংযোজন বিক্রিয়া দেয়? বেনজিন 3টা জিনিসের সাথে সংযোজন দেয়, হাইড্রোজেন, ক্লোরিন এবং ওজোন। এটা অনেক সময় গ নম্বরে আসে যে বেনজিনে 3টা পাই বন্ড আছে, এটা কিভাবে প্রমাণ করব? তো সেই জিনিসটা আসলে আমরা পরবর্তী স্লাইডে দেখতে চেষ্টা করব। আশা করি এটা করলে তোমাদের এই জিনিসটা থেকে কোনো সমস্যা হবে না। প্রথমত আসি আমরা হাইড্রোজেন সংযোজনে। তো বেনজিনের 3টা পাই বন্ড আছে, তাহলে আমার 3টা পাই বন্ড যদি ভাঙে তাহলে আমার কয়টা করে হাত ফাঁকা হবে? কার্বনের 2টা কার্বনের একটা করে হাত ফাঁকা হবে। সুতরাং এখানে আমার 3টা পাই বন্ডের জন্য 3টা হাইড্রোজেন অণু বিক্রিয়া করছে। তাহলে 3টা হাইড্রোজেন অণু বিক্রিয়া করে প্রতিটা কার্বনে একটা করে হাত ভেঙে যাচ্ছে, সেই হাতে এখান থেকে একটা করে হাইড্রোজেন বসে যাচ্ছে। তাহলে 3 দুগুণ 6টা হাইড্রোজেন, 6টা কার্বনের একটা করে হাতে বসে গেল। যে উৎপাদটা আমরা পাবো সেটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। আচ্ছা, দ্বিতীয় সংযোজন বিক্রিয়া আমাদের যেটা, সেটাই চলে আসি। এটা হচ্ছে আমাদের ক্লোরিন সংযোজন। একইভাবে
3টা পাই বন্ধনের জন্য 3 অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, করে প্রতিটা কার্বনের একটা করে হাতে ক্লোরিন বসে যাচ্ছে। এই যৌগটার সংকেত এবং নামটা খুবই গুরুত্বপূর্ণ, C6H6Cl6 গ্যামাক্সিন। এটা অনেক পরীক্ষাতে এমসিকিউতে অনেকবার এসেছে, মেডিকেল ভর্তি পরীক্ষা বা ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এটা বারবার আসে। বুয়েট ভর্তি পরীক্ষাতেও গ্যামাক্সিন প্রস্তুতি অনেকবার এসেছে। তো এই জিনিসটা আমাদের গ নাম্বারে আসতে পারে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে বেনজিনের ওজনীকরণ। তো ওজনীকরণ টপিকটা এটার মধ্যেও আসতে পারে, আবার আলাদা করেও আসতে পারে। বেনজিনের ওজনীকরণ দেখাও গ নম্বরে। তো বেনজিনের 3টা পাই বন্ধনের জন্য আবারও 3টা ওজনের সাথে বিক্রিয়া করছে। এখন এই যে মাঝের এই স্ট্রাকচারটা দেখাতে হবে। এই স্ট্রাকচারটা দেখাতে পারলে টিচার অনেক খুশি হন। তাহলে এখান থেকে নাম্বারটা ওনারা এই স্ট্রাকচারটা দেখাতে পারলেই দিয়ে দেন অনেক সময়। উৎপাদ যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। এই সংকেতটাও খুবই গুরুত্বপূর্ণ। তো মাঝের যে ধাপটা, এই চিত্রটা অনেকের আঁকাতে অসুবিধা হয়, আমরা এইটা একবার আমাদের সাথে সাথে একবার করে আঁকিয়ে নিই। তো দেখি চিত্রটা কেমন হচ্ছে। তো ধরি এটা আমাদের বেনজিন, প্লাস আমরা 3টা ওজনের সাথে বিক্রিয়া দিচ্ছি। তো যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে এই বেনজিনের এই যে পাই বন্ধনালা, এই হাতটা, এই হাতটা আর এই হাতটা, এই 3টা বাহু আমরা দেখাবো না। তাহলে বাকি 3টা বাহু যদি আমরা দেখাই তাহলে জিনিসটা কিরকম হবে? এই একটা, এই একটা, এই একটা, 3টা হলো। আচ্ছা, এরপরে যেটা করব, প্রতিটা বাহু থেকে ভিতরের দিকে 2টা হাত দিব। আচ্ছা, এরপরে এই কোণা থেকে একটা করে বাহিরের দিকে হাত দিব। আর এরপরে আমরা প্রতিটা হাতে একটা করে অক্সিজেন বসিয়ে দিব। এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এইখানে একটা, এখানে একটা অক্সিজেন, এইখানে একটা অক্সিজেন, এইখানে একটা অক্সিজেন, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। এবার অক্সিজেন গুলোর আরো একটা করে হাত ফাঁকা আছে, সেই হাতটা আমরা পূরণ করে দেই। এটা হচ্ছে আমাদের সেই মধ্যবর্তী যৌগটা যেটা আমরা আগের চিত্রে দেখলাম। এই যে এটা, এটা গ নাম্বারে দেখাতে পারলে খুবই ভালো হয়। এটা দেখানোর পরে আমরা তৃতীয় যে কাজটা করব সেটা হচ্ছে এর সাথে জিঙ্কের বিক্রিয়া দিব। এর সাথে যদি আমরা জিঙ্কের বিক্রিয়া দিই তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা পেয়ে যাব, 3CHO CHO। এই জিনিসটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। আচ্ছা, আমরা চলে যাই তাহলে আমাদের এইখানকার 3টা বিক্রিয়া আমরা জানতে পারলাম। বেনজিনের 3টা পাই বন্ধন আছে, এই জিনিসটা আমরা এই 3টা বিক্রিয়ার মাধ্যমেই জানতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এর পরের যে ধাপটা আমাদের, সেটা হচ্ছে এই যে এটা আমাদের সিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। তো মূলত বলতে গেলে গ নম্বরে সবচেয়ে বেশি আসে অ্যালকাইলেশন আর নাইট্রেশন, খুবই কম আসে সালফোনেশন আর ক্লোরেশন। তো ক্লোরিনেশন, তো ক্লোরিনেশন আর সালফোনেশন হচ্ছে আমরা অবশ্যই নাইট্রেশন আর অ্যালকাইলেশনের প্রতি বেশি জোর দিব। তো আমরা চলে যাই, প্রথমত আসে আমাদের অ্যালকাইলেশন বিক্রিয়া। তো অ্যালকাইলেশন বিক্রিয়াটা যদি আমরা এক ধাপে দেখাতে যাই, তাহলে এক ধাপে দেখাতে গেলে আমাদের বিক্রিয়াটা হবে অনেকটা এরকম। বেনজিন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে টলুইন প্রস্তুত করবে, প্লাস এখানে একটা HCl তৈরি হবে। আচ্ছা, তো এই বিক্রিয়াটা কিভাবে হচ্ছে এটার মেকানিজমটা আসে আমাদের গ নাম্বারে। তো আমরা চলো মেকানিজমটা দেখে নেই অ্যালকাইলেশনের। আচ্ছা, প্রথমত এখানে দেখানো হয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমাদের অ্যালকাইলেশন বিক্রিয়াটা কি হবে আমরা প্রথমেই বলেছি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে। তাহলে আমার কোন জিনিসটা আগে লাগবে? ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল তৈরি, প্রথম ধাপটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যখন অ্যালকাইল ক্লোরাইড বা মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া হচ্ছে, তখন এই যে আমাদের CH3+ যেটা তৈরি হচ্ছে, CH3+ কি ওর প্লাস আছে, ও কি চায়? মাইনাস চায়, ও ইলেকট্রন চায়। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল। আর তার সাথে আরেকটা আমাদের তৈরি হচ্ছে নিউক্লিওফাইল। আচ্ছা,
তো আমাদের এই ইলেকট্রোফাইলটা এখন বেনজিন বলয়কে আক্রমণ করবে দ্বিতীয় ধাপে। আক্রমণ করার ফলে যে জিনিসটা হবে, ও তো বেনজিন বলয় থেকে একটা ইলেকট্রন নিচ্ছে। ইলেকট্রনটা নেওয়ার কারণে কি বেনজিন বলয়ে যে ইলেকট্রনটা স্টেবল অবস্থাটা ছিল সেখান থেকে ইলেকট্রন কমে গেল না, তাহলে একটা পজিটিভ অবস্থা তৈরি হচ্ছে। এখন এই ইলেকট্রোফাইলটা যে এই হাতে আক্রমণ করবে তার তো কোনো গ্যারান্টি নেই। এই হাতে করতে পারে, এই হাতে করতে পারে, এই হাতে, এই হাতে, এই হাতে, 6টা হাতের যে কোনো হাতেই আক্রমণ করতে পারে। তো এই জিনিসটার কারণেই আসলে এভাবে প্লাস চিহ্নের নিচে একটা ইউ দিয়ে সিগমা প্লাস দেখানো হয়, যে এখানে যে কোনো বন্ধন এই ইলেকট্রোফাইলটা যে কোনো বন্ধনেই আক্রমণ করতে পারে, এটা বোঝানোর জন্য এভাবে দেখানো হয়ে থাকে। আচ্ছা, তৃতীয় ধাপে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কমপ্লেক্স জিনিসটা, তার সাথে আমাদের এই যে প্রথমে যে নিউক্লিওফাইলটা তৈরি হয়েছিল সে এখান থেকে আমাদের অতিরিক্ত পজিটিভ অংশটা নিয়ে গিয়ে একটা নিউট্রাল যৌগ তৈরি করে, আর আমরা আমাদের এই যে কাঙ্ক্ষিত যৌগটা পেয়ে গেছি, টলুইন। তো এই মেকানিজমটা গ নাম্বারে এভাবে 3টা ধাপে দেখিয়ে দিলেই হবে, আর একটা এক্সট্রা লাইনও লেখার দরকার নাই। এভাবে মেকানিজমটা গ নাম্বারে আসে, আর এভাবে লিখলেই তোমরা বলতে গেলে গ নাম্বারে 3 নাম্বার পেয়ে যাচ্ছ। আচ্ছা, চলে আসি পরবর্তী বিক্রিয়াটা, এটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন। নাইট্রেশন এবং অ্যালকাইলেশন বিক্রিয়াটা হুবহু একই রকম, তোমরা দেখলেই বুঝতে পারবা। প্রথমে কি হয়েছে দেখো, HONO2, এটা দেখে অনেকে বুঝতে পারে না যে এই জিনিসটা কি আসলে। HONO2 এটাকে যদি আমি একসাথে লিখি তাহলে এই জিনিসটা হবে এই যে HNO3 নাইট্রিক অ্যাসিড, আর HSO4H এই জিনিসটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। এটাকে এভাবে লেখার কারণটা কি? এখানে এভাবে লেখার কারণটা হচ্ছে এই যে HO আর এই H, এই 3টা মিলে কি তৈরি করছে, এখানে দেখো পানি তৈরি করছে, পানি বের হয়ে গেছে। সাথে আমি একটা প্লাস জিনিস পেয়েছি, একটা মাইনাস জিনিস পেয়েছি। প্লাস জিনিসটা আমাদের কি চায়, ইলেকট্রন চায়, সে ইলেকট্রোফাইল। মাইনাস জিনিসটা কি চায়, সে একটা প্লাস কিছু চায়, অর্থাৎ পজিটিভ কিছু চায়, সে আমাদের নিউক্লিওফাইল। আচ্ছা, আমাদের তাহলে কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল, কাঙ্ক্ষিত নিউক্লিওফাইলকে আমরা পেয়ে গিয়েছি। তো এবার আমরা আসি দ্বিতীয় ধাপে। আমাদের কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে, তাহলে আমাদের ইলেকট্রোফাইলটা এখন বেনজিন বলয়কে আক্রমণ করবে, আবারও সে আমাদের অস্থিতিশীল একটা মাঝখানে প্লাস আলা আমাদের একটা অস্থায়ী যৌগ তৈরি হবে। এরপরে সেই অস্থায়ী যৌগটা আমাদের নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করে তার পজিটিভ অংশটা দিয়ে নিউট্রাল আমাদের নাইট্রোবেনজিন তৈরি করছে। এইভাবেই দ্বিতীয় ধাপ, এভাবেই 3টা ধাপে শুধুমাত্র গ নম্বরে অ্যান্সার করে দিলে তোমাদের নাইট্রেশন বিক্রিয়াতে ফুল মার্ক দিয়ে দিবে। আচ্ছা, এরপরে যেটা আমাদের সালফোনেশন, এই বিক্রিয়াটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, বলতে গেলে গত 3 বছর বা 4 বছরের পরীক্ষায় একবারও আসে নাই সালফোনেশন। তো আমাদের এখানে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যে SO3 তৈরি করেছে, এটা আমাদের কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল। আর আমাদের এই যে একটা নিউক্লিওফাইল তৈরি হচ্ছে, ইলেকট্রোফাইলটা বেনজিন বলয়কে আক্রমণ করে আনস্টেবল অবস্থা তৈরি করে, পরে আমাদের নিউক্লিওফাইলটা এখান থেকে একটা প্লাস নিয়ে চলে যায়। কিন্তু এখানে দেখো SO3 মাইনাস হিসেবে আছে, SO3 মাইনাস, ও তো একটা ইলেকট্রন বেশি আছে, ও তো একটা পজিটিভ কিছু চায়। সে এই যে H3O প্লাস থেকে একটা H প্লাস নিয়ে SO3H তৈরি করছে। এটাই বলতে গেলে বেনজিনের সালফোনেশন বিক্রিয়া খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ তেমন একটা বোর্ড পরীক্ষায় আসে না গ নাম্বারে। আচ্ছা, এরপরেটা ক্লোরিনেশন, এটার বিক্রিয়াটাও অ্যালকাইলেশনের সাথে বলতে গেলে হুবহু অনুরূপ। এইখানে যেই জিনিসটা তোমরা ভুল করো সেটা হচ্ছে কোনটা ক্লোরাইড আর কোনটা ক্লোরোনিয়াম। আচ্ছা, Cl মাইনাস যেটা এটা হচ্ছে ক্লোরাইড, আর Cl প্লাস যেটা এটা কিন্তু পজিটিভ, এ হচ্ছে ক্লোরোনিয়াম। আচ্ছা, তো এইখানে আমার ক্লোরিন গ্যাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অসম বিভাজন হয়েছে, তাহলে একটা ক্লোরিন প্লাস তৈরি হচ্ছে আর একটা LCl4 মাইনাস তৈরি হচ্ছে। ক্লোরিন প্লাসটা কি আমাদের ও চাই ইলেকট্রন, অর্থাৎ ও আমাদের কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল। LCl4 মাইনাসটা কি আমাদের কাঙ্ক্ষিত নিউক্লিওফাইল। তাহলে বেনজিন এই ক্লোরোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে আমাদের প্রথম অস্থায়ী যৌগটা তৈরি করে, তারপরে সেটা আমাদের নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করে আমাদের স্থায়ী ক্লোরোবেনজিন তৈরি করে। তো বলতে গেলে তোমাদের এই কয়টাই আসে বলতে গেলে, আর আরেকটা আসে সেটা বেনজিনের অ্যাসাইলেশন। এটাও এতটা গুরুত্বপূর্ণ না, একবার এসেছে পরীক্ষায়। মূলত অ্যালকাইলেশন আর নাইট্রেশনটা সবচেয়ে বেশি পরিমাণে আসে। আচ্ছা, চলে যাই আমরা পরবর্তী টপিকে, এবং এটা আমাদের ঘ নাম্বারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, অর্থপ্যারা মেটা পজিশন এবং অর্থপ্যারা মেটা নির্দেশক। আচ্ছা, তো আমাদের বেনজিন বলয়ে যখন একটা মূলক যুক্ত হয় সেটা ধরলাম এই যে সেটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ। তো বেনজিনের উপরে ধরো আমরা উপরে বাহুতে সাধারণত দেখাই, এটা যে কোনো বাহুতে হতে পারে। এখন সেই বাহুটাকে আমরা বললাম 1 নম্বর কার্বন, যে কার্বনটার সাথে যুক্ত হয়েছে। তো প্রথম কার্বনটার সাথে যুক্ত হওয়ার পাশের কার্বনটাকে আমরা এইভাবে যদি ক্লকওয়াইজ দেখি, তাহলে 1 2 3 4 5 6 আমরা 6টা কার্বনকে নামকরণ করতে পারি। কেউ এখন বললো না আমি অ্যান্টি ক্লকওয়াইজ করবো, ঠিক আছে, তাহলে ওই দিক থেকে 1 2 3 4 5 6 আমাদের এই যে 2 আর 6 নাম্বার পজিশন যেটা, সেটা ক্লকওয়াইজই হোক আর অ্যান্টি ক্লকওয়াইজই হোক, এই 2 আর 6 নাম্বার পজিশনটাকে বলা হয় হচ্ছে অর্থ পজিশন।
আর ঠিক একের বিপরীতে সেটা আমরা ক্লকওয়াইজে যাই আর অ্যান্টি ক্লকওয়াইজে যাই, 4 নাম্বার কার্বনটা থাকে, সেই কার্বনটার পজিশনটাকে বলা হয় প্যারা পজিশন। আচ্ছা, আর বাকি থাকলো কোনটা? 3 পজিশন আর 5 নাম্বার পজিশন, এই দুইটা পজিশনকে বলা হয় মেটা পজিশন। তাহলে অর্থ, প্যারা, মেটা, 3টা পজিশন আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার প্রশ্ন যেটা আসে, অর্থ প্যারা নির্দেশকের কি কাজ, মেটা নির্দেশকের কি কাজ? তো আমরা অর্থ প্যারা নির্দেশকের কাজটা আগে দেখি। অর্থ প্যারা নির্দেশকরা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, তারা ইলেকট্রন দেয়। বেনজিন বলয়ে আমরা আগে থেকেই জানি যে 3টা পাই বন্ধন আছে, অর্থাৎ 6টা পাই ইলেকট্রন আছে। তো পাই বন্ধন যখন আছে মানে ওখানে ইলেকট্রনের এমনি আছে যথেষ্ট পরিমাণ এবং সেই বেনজিনটা স্টেবল অবস্থায় আছে। এখন বেনজিন বলয়ে যদি আমরা ইলেকট্রন যোগান দেই, তাহলে কি একটা ইলেকট্রন ওখানে আছে, আমি তার মধ্যে আগুনে ঘি ঢালার মতো, তাহলে কি জিনিসটা আরো বেশি সক্রিয় হয়ে যাচ্ছে না? এখন সে 1 নম্বর কার্বনের ঠিক পাশেই আছে অর্থ আর অর্থ পজিশন, তো অর্থ পজিশন অথবা সেখান থেকে শিফট করে সে প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্বটা বাড়িয়ে দেয়। ইলেকট্রন ঘনত্বটা যখন অর্থ আর প্যারা অবস্থানে বাড়িয়ে দিচ্ছে, আমাদের বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো কি ধরনের হয়? ইলেকট্রোফিলিক। তো যখন ইলেকট্রোফাইল আসবে সে কি দেখবে যে এই জায়গায় আমার ইলেকট্রন ঘনত্বটা বেশি অর্থ আর প্যারা পজিশনে, সে কি আর মেটাতে আক্রমণ করতে চাইবে? সে আগেই অর্থ আর প্যারা পজিশনকে অ্যাটাক করবে। তো এই অর্থ আর প্যারা অবস্থানে ইলেকট্রোফাইলকে আকৃষ্ট করে, ফলে অর্থ আর প্যারা অবস্থানে দ্বিতীয় প্রতিস্থাপকটা বসে যায়। এটাই হলো মূলত অর্থ প্যারা নির্দেশকের কাজ। আচ্ছা, দ্বিতীয় যেটা আমাদের সেটা হচ্ছে মেটা নির্দেশক। এখন চলে আসি আমরা মেটা নির্দেশকে। মেটা নির্দেশকের ক্ষেত্রে একটা জিনিস তোমরা ভুল করো, সেটা হচ্ছে মেটা নির্দেশক মূলকগুলো বলয় থেকে ইলেকট্রন টান দেয়। কোনো জিনিস স্বাভাবিক থাকলে সেটা হচ্ছে সুস্থির থাকে, তার মধ্যে তুমি বেশি কিছু দিলেও সে অস্থির হয়ে যাবে, তার থেকে তুমি নিয়ে নিলেও সে অস্থির হয়ে যাবে। তো বেনজিন বলয়ে আমরা জানি ইলেকট্রন আগে থেকেই আছে সঞ্চরণশীল অবস্থায়, তুমি সেখান থেকে ইলেকট্রন টান দিচ্ছ, মেটা নির্দেশকরা ইলেকট্রন টান দেয়। তো যখন ইলেকট্রনটা টান দিল তাহলে সেখানে ঘাটতি তৈরি হলো না? ঘাটতিটা প্রথমেই কোন পজিশনে তৈরি হবে? অর্থ অবস্থানে। তারপরে সেটা শিফট করে তৈরি হবে প্যারা অবস্থানে। তাহলে অর্থ আর প্যারা অবস্থানে যদি ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়, মেটা অবস্থানে তুলনামূলকভাবে ইলেকট্রন ঘনত্বটা কিন্তু বেশি থাকে। এই জিনিসটা তোমরা ভুল করো। মেটা অবস্থানে কিন্তু মেটা নির্দেশক ইলেকট্রন ঘনত্ব বাড়ায় না। মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে অর্থ আর প্যারা অবস্থানের থেকে বেশি থাকে, কেননা অর্থ আর প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমে গিয়েছে। মেটা নির্দেশক যেহেতু মূলক টান দিয়েছে ইলেকট্রন, তাহলে মেটা অবস্থানে ইলেকট্রোফাইল তখন আকৃষ্ট হয়। কারণ কি? তুলনামূলকভাবে সেখানে বেশি মূলক, যে কোনো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপক এসে ওইখানেই আগে আক্রমণ করতে চাইবে, কারণ এই জায়গাতে আমি সহজে ইলেকট্রন পাচ্ছি। আমরা কি যেটা সহজলভ্য সেটাই তো আগে করতে চাই। তো এইটা হলো আমাদের বলতে গেলে মেটা, অর্থ, প্যারা এবং মেটা নির্দেশকের একটা সামারি। এখন এই জিনিসটাই আমাদের ঘ নম্বরে লিখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে অর্থ প্যারা রেজোনেন্স। তো রেজোনেন্সটা আমরা হাতে লিখেই করার চেষ্টা করব, কেননা এই চিত্রটাই বলতে গেলে আমাদের গ নাম্বারের মার্কটা অনেকটা ডিসাইড করে দেয়। তো প্রথম যেটা কাজ করবা, তোমরা 5টা বেনজিন বলয় আঁকাবা, প্রতিটার মাঝখানে তোমরা এইভাবে উভমুখী চিহ্ন দিবা। এটা বোঝানো হচ্ছে যে এই জিনিসটা পাশেরটার মতো আকৃতি যে কোনো সময় নিতে পারে। আচ্ছা, উভমুখী চিহ্ন দিলে এবার প্রথমে আমরা একটা ধরি যে কোনো একটা মূলক, অর্থ প্যারা নির্দেশক মূলক, তাহলে CH3 ধরলাম, শেষেও আমরা এটাই ধরি, অ্যালকাইল মূলক। আচ্ছা, আমাদের অ্যালকাইল মূলকটা হলো। এখন আমরা বেনজিন বলয় দেখাবো। প্রথমটাতে যেভাবে দিবে শেষেরটাতে তার উল্টা ভাবে দিবে। দেখো, প্রথম চিত্রে আমি যেভাবে পাই বন্ডগুলো দেখিয়েছি, শেষের চিত্রে তার উল্টা পজিশনে দেখিয়েছি, অর্থাৎ শিফট করে গেছি। আচ্ছা, প্রথম চিত্রের উপরের পাই বন্ধনটা দ্বিতীয় চিত্রে দেখাবে না, আর পঞ্চম চিত্রের উপরের পাই বন্ধনটা চতুর্থ চিত্রে দেখাবে না, মাঝের চিত্রে মাঝে দিবে। প্রথম কাজ এটা। আচ্ছা, এবার দ্বিতীয় কাজ যেটা, আমি ইলেকট্রন শিফটিং শুরু করব এখন। তো এখন দেখো, আমরা বলছি আগে অর্থ প্যারা নির্দেশক কি? ইলেকট্রন বলয়ে দান করে। তো তাহলে ও ইলেকট্রন বলয়ে দিল, দেওয়ার পরে এই অর্থ পজিশনে আমার ইলেকট্রন ঘনত্বটা বেড়ে গেল। অর্থ পজিশনে ইলেকট্রন ঘনত্বটা যখন বেড়ে যায়, সে চায় সেটা শিফট করতে, শিফট করে পাশের এই জায়গাতে দিতে চাইবে। এইখানে যখন ইলেকট্রনটা দিতে চাইবে, এই পাই বন্ডটা তখন কোনায় চলে আসবে। তখন এইখানে প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্বটা বেড়ে গেল, এখন প্যারা পজিশনও চাইবে পাশে ইলেকট্রনটা দিয়ে দিতে, আর এইখান থেকে তখন এই ইলেকট্রনটা এই কোনায় চলে আসে, আবার অর্থ পজিশন। আবার অর্থ পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল,
অর্থ পজিশন থেকে ইলেকট্রনটা এখন ফিরিয়ে দিবে মূলকে। আচ্ছা, মাঝের প্রতিটা মূলকে এখানে আমরা ডাবল বন্ড দিব। দ্বিতীয় যে জিনিসটা, যেহেতু ইলেকট্রন সে দিয়ে দিয়েছে তাহলে তো সে পজিটিভ হবে। তো এটাই আমাদের বলতে গেলে অর্থ প্যারা রেজোনেন্স। এই চিত্রটা তোমাদের গ নাম্বারে দেখাতে হবে। তারপরে অর্থ প্যারা রেজোনেন্সের আমরা আগের স্লাইডে যেটা দেখিয়েছি এই কয়েকটা কথা লিখে দিলেই বলতে গেলে ঘ নাম্বারে তোমরা অর্থ প্যারার ফুল নম্বর পেয়ে যাচ্ছ। আচ্ছা, দ্বিতীয় যে রেজোনেন্সটা আমাদের আসে সেটা হচ্ছে মেটা রেজোনেন্স। আচ্ছা, মেটা রেজোনেন্স আমরা কি বললাম আগে, একটা মেটা নির্দেশক গ্রুপ নেই আমরা, ধরো নাইট্রোমূলক। আচ্ছা, দ্বিতীয় কাজ যেটা আমি বলেছি, মাঝখানে অবশ্যই এরকম উভমুখী চিহ্ন দিবে। আচ্ছা, এবার তৃতীয় কাজ যেটা, সেটা হচ্ছে আমরা এখানে পাই বন্ধন দেখাবো। প্রথমটাতে যেরকম শেষেরটাতে তার ঠিক উল্টা। প্রথমটার পরে দ্বিতীয় চিত্রে উপরের পাই বন্ধনটা দেখাবো না, পঞ্চমটার আগের চিত্রে উপরের পাই বন্ধন দেখাবো না, মাঝের চিত্রে দুই পাশে দুইটা পাই বন্ধন দেখাবো শুধু মাঝে। ঠিক আছে, এরপরে আমাদের আসবে রেজোনেন্সের তীর চিহ্নটা কোন দিকে হবে। আচ্ছা, তো এখানে আমরা অর্থ প্যারা পজিশন, আমরা মেটা পজিশনের ক্ষেত্রে কি বলেছি, তারা প্রথমে বেনজিন বলয় থেকে ইলেকট্রনটা টান দেয়। তো যদি আমাদের এখান থেকে ইলেকট্রনটা সে টান দেয় তাহলে প্রথমে অর্থ প্যারা পজিশনের ইলেকট্রনটা সে টান দিবে। অর্থ অবস্থানে আমার একটা ইলেকট্রন ঘাটতি হচ্ছে। এখন পাশের এই পাই বন্ধনের ইলেকট্রন গুলো তখন সেই ঘাটতি পূরণ করতে চলে যায়, কিন্তু তার আর খেয়াল নাই যে সে নিজেও এখন ঘাটতিতে পড়ে গেছে। তখন তার পাশের পাই বন্ধন আবার যে সে আবার চলে আসে তার ঘাটতি পূরণ করতে, সে তখন ঘাটতিতে পড়ে যায়। এরপরে যে ইলেকট্রনটা নিয়ে নিয়েছিল সেই ইলেকট্রনটা আবার ফেরত দিয়ে দেয়। তো এইভাবেই আমরা বলতে গেলে অর্থ আর প্যারা পজিশনের রেজোনেন্সটা দেখাতে পারি। মাঝের চিত্রে আমরা ডাবল বন্ড দিয়ে NO2 মূলকটা দেখাবো। আর যেহেতু এবার কি ইলেকট্রন বলয় থেকে নিয়ে নিয়েছে, সুতরাং এখানে মাইনাস হবে। আচ্ছা, তাহলে আমাদের অর্থ প্যারা রেজোনেন্স দুটাই হয়ে গেল। ঘ নাম্বারে বলতে গেলে প্রতিটা প্রশ্নে এটা আসে অর্থ আর প্যারা মূলকের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে অর্থ প্যারা আর বেনজিন এই তিনটার মধ্যে কোনটা বেশি সক্রিয়। দেখো, বেনজিন এমনিতেই স্টেবল অবস্থায় ছিল, তুমি তার মধ্যে ইলেকট্রন দিয়ে দিচ্ছ, তাহলে কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সে আরো বেশি সক্রিয় হয়ে যাচ্ছে। আচ্ছা, আর দ্বিতীয় ক্ষেত্রে মেটা নির্দেশক, মেটা নির্দেশক তুমি একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছিল, তুমি সেখান থেকে ইলেকট্রন আরো কমাই নিলা, তাহলে কি বিক্রিয়া স্বাভাবিক অবস্থা থাকবে না কম হবে। এই কারণে অর্থ প্যারা নির্দেশক বেনজিন থেকে বেশি সক্রিয় এবং মেটা নির্দেশক বেনজিন থেকে কম সক্রিয় হবে। আচ্ছা, চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। এই প্রশ্নটা অনেকবার আসে, সেটা হচ্ছে অ্যানিলিনের নাইট্রেশন মেটাধর্মী কেন। আচ্ছা, অ্যানিলিন হচ্ছে একটা অর্থ প্যারা নির্দেশক। তোমরা যে কোনো পাঠ্যপুস্তক খুলে অর্থ প্যারা নির্দেশক কারা এটা দেখতে পারলেই বুঝতে পারবে যে অ্যানিলিন একটা অর্থ প্যারা নির্দেশক। কিন্তু এখানে বলেছে অ্যানিলিনের নাইট্রেশন মেটাধর্মী কেন। তো অ্যানিলিনের নাইট্রেশনের ক্ষেত্রে আমাদের অ্যাসিড, আমরা নাইট্রেশনের ক্ষেত্রে কোন কোন অ্যাসিড ব্যবহার করি, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, দুইটাই অ্যাসিড। অ্যাসিড কি করে, প্রোটন দান করে। আর অ্যানিলিন, অ্যানিলিন হচ্ছে এক ধরনের অ্যামিন, অ্যারোম্যাটিক অ্যামিন। অ্যামিন বা অ্যানিলিন যে কোনো এই সকল যৌগগুলো হচ্ছে ক্ষারধর্মী। তো ক্ষারধর্মী কোনো কিছুর সাথে অ্যাসিডের বিক্রিয়া হলে কি হয়, একটা লবণ তৈরি হয়। তো সেই লবণের আয়নটাই এখানে দেখানো হয়েছে। দেখো, অ্যানিলিনের সাথে অ্যাসিডের H+ বিক্রিয়া করে অ্যানিলিয়াম আয়ন তৈরি করে। আমরা জানি যে এই অ্যানিলিনটা অর্থ প্যারা নির্দেশক, কিন্তু এই অ্যানিলিয়াম আয়ন যেটা তৈরি হয়েছে এটা কিন্তু ভাইয়া অর্থ প্যারা নির্দেশক না, এটা মেটা নির্দেশক। তো সেই কারণেই বলতে গেলে অ্যানিলিনের নাইট্রেশন মেটাধর্মী হয়। তোমরা শুধু এক্সট্রা যে ধাপটা লেখা লাগবে সেটা হচ্ছে এইটুকু, এইটুকু লিখলেই তোমরা বুঝতে পারবে, টিচার খুশি হয়ে যাবে। এখান থেকে তোমাদেরকে বলতে গেলে গ নাম্বারে নাম্বার দিয়ে দেবে, ফুল মার্কস। আচ্ছা, দ্বিতীয় যে ব্যতিক্রমী প্রশ্নটা, এটা রাজশাহী বোর্ডে এসেছিল, সেটা হচ্ছে ফুটন্ত অবস্থায় ক্লোরিনের সাথে টলুইনের বিক্রিয়া। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম ক্লোরিনের সাথে যদি আমরা বেনজিনের বিক্রিয়া দেই, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ক্লোরোবেনজিন তৈরি হওয়ার কথা, কিন্তু এবং অর্থ প্যারা নির্দেশক। তো কিন্তু এইখানে আমাদের কি হচ্ছে দেখো, ফুটন্ত অবস্থায় ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া হচ্ছে
আমাদের টলুইনের সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে, তো টলুইনের এইখানে আমার হচ্ছে প্রতিস্থাপিত হয়ে ক্লোরিনটা বসে যাওয়ার কথা, কিন্তু তা না হয়ে এইখানে ফুটন্ত এই শব্দটা থাকার কারণে, শুধুমাত্র এই ফুটন্ত শব্দটা থাকার কারণে এইখান থেকে একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় একটা করে ক্লোরিন দ্বারা। এটাই হলো আমাদের ফুটন্ত অবস্থায় ক্লোরিনের সাথে টলুইনের বিক্রিয়া। তো এই ব্যতিক্রমটার কারণে এই যে প্রতিটা হয়, আমরা এটা মিথেনের ক্ষেত্রেও দেখে থাকি যে ইউভি রশ্মির উপস্থিতিতে, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে মিথেন থেকে একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় ক্লোরিন দ্বারা। ঠিক এখানেও সেই বিক্রিয়াটাই হবে। টলুইনের উপরে যে কার্বনটা আছে, বেনজিন বলয়ের সাথে যে মিথাইল মূলকটা যুক্ত আছে, সেখানকার একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। আচ্ছা, এরপরে আমরা তাহলে সিকিউ সাজেশনে চলে যাচ্ছি এখন আমরা। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড 2023, এইখানে এসেছে বেনজিনের নাইট্রেশন করে বি পাওয়া যাচ্ছে। বেনজিনের নাইট্রেশন করলে আমরা কি পাবো? নাইট্রোবেনজিন পাবো। আর তারপরের ধাপটাতে দেখাচ্ছে যে স্ট্যানামার HCl এর উপস্থিতিতে নাইট্রোবেনজিন থেকে সি তৈরি হয়েছে। স্ট্যানামার HCl নাইট্রোবেনজিনের বীজারোহণ করে। তো এরা যখন বীজারোহণ করে তখন সিতে কি পাবো আমরা? নাইট্রোবেনজিনের NO2 প্রতিটা অক্সিজেন প্রতিস্থাপিত হবে হাইড্রোজেন দ্বারা, অর্থাৎ আমরা পাবো অ্যানিলিন। এখন উদ্দীপকের গ নাম্বার বলেছে উদ্দীপকের সি যৌগের নাইট্রেশন প্রতিস্থাপক অর্থ প্যারা অবস্থানে যুক্ত হয় না, কেন? ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকের সি যৌগের নাইট্রেশন প্রতিস্থাপক অর্থ প্যারা অবস্থানে যুক্ত হয় না, কারণ হচ্ছে আমরা একটু আগেই দেখলাম অ্যানিলিনের নাইট্রেশনটা মেটাধর্মী, এটা অর্থ প্যারা অবস্থানে যুক্ত হয় না। আর ঘ নাম্বারে এসেছে আমাদের উদ্দীপকের এ বি এবং সি যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, অর্থাৎ বেনজিন, নাইট্রোবেনজিন এবং অ্যানিলিনের মধ্যে আমরা বেনজিন অবশ্যই জানি, এটা বেনজিনের ক্ষেত্রে সক্রিয়তার ক্রম। অ্যানিলিন আর মানে অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশকের মাঝামাঝি। এখন অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশকের মধ্যে কোনটা বেশি সক্রিয়? একটু আগে আমরা বললাম অর্থপ্যারা নির্দেশক বেনজিন বলয়কে বেশি সক্রিয় করে, মেটা নির্দেশক বেনজিন বলয়কে কম সক্রিয় করে। এভাবে তোমরা তিনটার ক্ষেত্রে রেজোনেন্সটা দেখাবে। আর অবশ্যই আমরা যে 3টা লাইন আর 4টা লাইন অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশকের ক্ষেত্রে লেখা ছিল, শুধুমাত্র এইটুকু লিখলেই ঘ নাম্বারে তোমাকে ফুল নম্বর দিয়ে দেওয়া হবে। আচ্ছা, পরবর্তী স্লাইডটাতে চলে আসি আমরা। এইখানে C6H5OH তার সাথে জিঙ্ক ডাস্টের বিক্রিয়া হয়েছে। তো এই বিক্রিয়াটা, এই যে এই জিনিসটার নাম যে ফেনল, এটা তোমরা সবাই জানো। ফেনলের সাথে জিঙ্কের বিক্রিয়া হলে কি হয়, এইটা আমরা এখানে দেখাচ্ছি। এই যে দেখো, ফেনলের সাথে যখন জিঙ্কের বিক্রিয়া হয় তখন জিঙ্ক ফেনল থেকে একটা অক্সিজেন নিয়ে যায়। তো অক্সিজেনটা যখন নিয়ে যাচ্ছে, ওই হাইড্রোজেনটা কার্বনের সাথে যুক্ত হলে কি তৈরি করবে? আবার ঘুরে ফিরে বেনজিন চলে আসছে। তো এই উদ্দীপকটা ধরার জন্যই মূলত এখানে এটুকু দেওয়া। তো এই যে আমাদের বেনজিন পেলাম, বেনজিনের নাইট্রেশনের মাধ্যমে বি মানে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন থেকে বিজারণের মাধ্যমে আমরা পাবো অ্যানিলিন। এখন গ নম্বরে বলেছে এ থেকে বি তৈরির কৌশল ব্যাখ্যা করো। মানে বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরির কৌশল, অর্থাৎ নাইট্রেশনের কৌশল। আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বি এবং সি যৌগের সক্রিয়তার ক্রম বিশ্লেষণ করো। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নাইট্রোবেনজিন এবং অ্যানিলিনের সক্রিয়তার ক্রম বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এই দুটো প্রশ্নই তোমরা উত্তর করতে পারবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। চিটাগং বোর্ড 2023। আচ্ছা, এখানেও আবার দেখো ফেনলের সাথে জিঙ্কের বিক্রিয়া দিয়েছে, তাহলে আবারও বেনজিন তৈরি হচ্ছে। বেনজিন গাঢ় সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে কি তৈরি করে? নাইট্রেশন বিক্রিয়া, আবার নাইট্রোবেনজিন তৈরি করবে। আচ্ছা, উদ্দীপকের এ যৌগের 3টা পাই বন্ধন আছে, প্রয়োজনীয় বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো। 3টা পাই বন্ধন আছে, এটার বিক্রিয়া কি আমরা সবাই জানি। প্রথমত হাইড্রোজেন সংযোজন দেখাবে, দ্বিতীয়ত ক্লোরিন সংযোজন দেখাবে এবং তৃতীয়ত ওজনীকরণ বিক্রিয়া দেখাবে। 3টা দেখালে গ নম্বরে ফুল মার্ক দিয়ে দেবে। আচ্ছা, ঘতে উদ্দীপকের এ এবং বি যৌগের কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয়? আচ্ছা, এই যে উদ্দীপকের এ এবং বি এর মধ্যে এ কি? বেনজিন এবং বি হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন মেটাধর্মী। তো মেটাধর্মী নির্দেশক যে বেনজিনের থেকে কম সক্রিয়, এটা আমরা আমাদের হচ্ছে বেনজিনের রেজোনেন্স দেখালেই পারবো। বেনজিনের রেজোনেন্স এবং মেটাধর্মী নির্দেশকের রেজোনেন্স দুইটা দেখালেই তোমরা বলতে পারবা যে মেটাধর্মী নির্দেশক যেহেতু বেনজিন বলয় থেকে ইলেকট্রন টান দেয়, সুতরাং সে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। আচ্ছা, এরপরে বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন। আচ্ছা, এইখানে পি থেকে আয়রন নলের মাধ্যমে কিউ তৈরি হয়েছে। এই বিক্রিয়াটা তোমাদের বেনজিন প্রস্তুতি বিক্রিয়ার মধ্যেই আছে, সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন আয়রন নলের উপস্থিতিতে বেনজিন প্রস্তুত করে। তাহলে আমাদের কিউ হচ্ছে বেনজিন আর আর হচ্ছে যে নাইট্রেশন করেছে, সুতরাং এক্ষেত্রে আর হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন।
কি বলেছে, কিউ থেকে আর তৈরির কৌশল বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো। তার মানে বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরির কৌশল, আবারও নাইট্রেশন। ঘ নাম্বারের যৌগ কিউ এবং আর এর মধ্যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেশি সক্রিয়? যৌগ কিউ আর যৌগ আর এর মধ্যে কোনটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেশি সক্রিয়? কিউটা কি আমার? বেনজিন। আর কি? নাইট্রোবেনজিন। সক্রিয়তার ক্রম আগের প্রশ্নই পারবা ইনশাল্লাহ। পরের প্রশ্ন চলে আসি। আচ্ছা, ময়মনসিংহ বোর্ড 2023, এইখানে প্রশ্নে একটা ভুল আছে, সেটা হচ্ছে অ্যারো চিহ্নটা উল্টা দিকে আছে, উদ্দীপকটা দেখলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বাইড 2 অণু পানির সাথে বিক্রিয়া করে ইথাইন তৈরি করে। আর ইথাইন, এই যে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটকে বলা হয় প্রভাবক বিষ। ইথাইনের বা অ্যালকাইনের সাথে আমরা হাইড্রোজেন সংযোজন করলে প্রথমে কি তৈরি হবে? অ্যালকিন, তারপরে তৈরি হবে অ্যালকেন। কিন্তু এই বিক্রিয়াটা একবারে চলে যাবে, মানে শেষ পর্যন্ত অ্যালকেন উৎপন্ন হবে। কিন্তু যদি আমরা এই প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট ব্যবহার করি, এই দুটাকে বলা হয় হচ্ছে প্রভাবক বিষ, এই জিনিসটাকে। তো এই পুরোটা যদি প্রভাবক বিষটা যদি আমরা ব্যবহার করি, তখন একটা ধাপ হয়ে বিক্রিয়াটা থেমে যায়, অর্থাৎ অ্যালকিন তৈরি হয়ে থেমে যায়। সুতরাং এইখানে আমার ইন আছে, আর এইখানে আয়রন নল, মানে আমরা একটু আগেই দেখলাম বেনজিন অ্যালকাইন থেকে। তাহলে এখানে ইন আর এখানে হচ্ছে বেনজিন। ঠিক আছে, এবার আসি আমরা গ নম্বরে। এক্স এবং ওয়াই গ্যাসের মিশ্রণ থেকে উপাদানদ্বয় কিভাবে পৃথক করা যায়? এটা তোমাদের অ্যারোমেটিক পার্টে না অ্যালিফ্যাটিক পার্টে আছে। ঘ নাম্বারটা লাগবে। ওয়াই এবং জেড যৌগসমূহ একই রকম বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দেয় কিনা বিশ্লেষণ করো। ওয়াই এবং জেড, বেনজিন আর অ্যালকিন, বেনজিন আর অ্যালকিন কি একই ধরনের বিক্রিয়া দেয়? বেনজিন কখনোই ব্রোমিন দ্রবণ আর বেয়ার দ্রবণের সাথে পরীক্ষা দেয় না, কিন্তু অ্যালকিন, অ্যালকাইন দুটাই ব্রোমিন দ্রবণ আর বেয়ার দ্রবণের সাথে বিক্রিয়ার মাধ্যমে ব্রোমিন দ্রবণ আর বেয়ার দ্রবণকে বর্ণহীন করে। তো এই বিক্রিয়াটা দেখাতে পারো। আর দ্বিতীয় যেটা দেখাতে পারো, বেনজিনের ক্ষেত্রে সঞ্চরণশীল ইলেকট্রন আছে, এগুলো সঞ্চরণশীল অবস্থায় থাকে, যেটা অ্যালকিনের ক্ষেত্রে না। এই দুটো দেখালেই তুমি বুঝতে পারবা যে ওয়াই এবং জেড একই রকমের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দেয় না। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। ময়মনসিংহ বোর্ড 2023, তো পি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। আচ্ছা, তো এই জিনিসটা তোমরা অনেকে জানো না যে ফেনলকেই বলা হয় কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড সাপ তাড়াতে ব্যবহার হয়, এটা তোমরা অনেকেই শুনেছো। এই যে ফেনল, ফেনলকেই বলা হয় কার্বলিক অ্যাসিড। জিঙ্কের সাথে বিক্রিয়া দিলে আমরা কি জানি কি তৈরি হবে? বেনজিন। আর বেনজিনকে এই যে দেখো, অনার্দ্র ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিয়েছে, অর্থাৎ ক্লোরোবেনজিন তৈরি হবে। উদ্দীপকের কিউ থেকে আর তৈরির কৌশল ব্যাখ্যা করো। ক্লোরিনেশন। আর উদ্দীপকের কিউ এবং আর যৌগদ্বয়ের মধ্যে কোনটার নাইট্রেশন সহজে ঘটে? একটা অর্থপ্যারা নির্দেশক আর একটা শুধু বেনজিন, তাহলে কার নাইট্রেশন বেশি হবে? অবশ্যই অর্থপ্যারা নির্দেশক বেশি সক্রিয় হবে। আচ্ছা, পরেরটাতে চলে যাই। মাদ্রাসা বোর্ড 2023, বেনজিনের সাথে অ্যালকাইল ক্লোরাইড বা মিথাইল ক্লোরাইড, অ্যালকাইল হ্যালাইড এবং অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে পি তৈরি হচ্ছে। তো এটা আমরা বুঝতেই পারছি, এখানে অ্যালকাইলেশন হচ্ছে আর এখানে আমাদের নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে। উদ্দীপকের পি যৌগটি উৎপন্ন হওয়ার কৌশল ব্যাখ্যা করো, অর্থাৎ অ্যালকাইলেশনের কৌশল জানতে চেয়েছে, পারবে তোমরা। উদ্দীপকের পি এবং কিউ এর ক্ষেত্রে দ্বিতীয় আগন্তুক গ্রুপ কি একই অবস্থানে প্রবেশ করবে? একটা অর্থপ্যারা নির্দেশক, একটা মেটা নির্দেশক, দুইটার ক্ষেত্রে কি দ্বিতীয় আগন্তুক একই অবস্থানে আসবে? না, একটার ক্ষেত্রে অর্থ অবস্থান বা প্যারা অবস্থানে আসবে, আর একটার ক্ষেত্রে মেটা অবস্থানে আসবে। ঠিক আছে, এরপরে ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন। আচ্ছা, প্রথম ধাপটা আমরা দেখে বুঝতে পারছি এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে, সোডিয়াম কার্বনেট তৈরি হবে এবং এখান থেকে ওয়াই হিসেবে আমরা পাবো বেনজিন। আচ্ছা, বেনজিনের অ্যালকাইলেশনের ফলে জেড তৈরি হচ্ছে। বলেছে ওয়াই থেকে জেড তৈরির কৌশল ব্যাখ্যা করো, মানে বেনজিন থেকে টলুইন তৈরির বিক্রিয়া, অর্থাৎ অ্যালকাইলেশন বিক্রিয়া ব্যাখ্যা করতে বলা হয়েছে। তোমরা ইনশাল্লাহ পারবা। আগে আমরা মেকানিজমটা দেখিয়েছি, ওই স্লাইডটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, খাতায় লিখতে পারো, যেভাবে সুবিধা তোমাদের। ওই পুরোটা 3টা ধাপ লিখে দিলেই হবে। ওয়াই এবং জেড যৌগদ্বয়ের মধ্যে কোনটি নাইট্রেশন সহজে ঘটে তা কারণ সহ বিশ্লেষণ করো। ওয়াই হচ্ছে বেনজিন, জেড হচ্ছে টলুইন, একটা অর্থপ্যারা নির্দেশক, একটা বেনজিন। তাহলে কোনটার নাইট্রেশন সহজে ঘটবে? অবশ্যই অর্থপ্যারা নির্দেশক বেশি সক্রিয়, তার নাইট্রেশন সহজে ঘটবে। পরেরটা আবারও C6H5COO Na, মানে সোডিয়াম সোডিয়াম সোডা লাইমের সাথে বিক্রিয়া দিয়েছে। সোডিয়াম বেনজয়েটের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় আবারও বেনজিন তৈরি হবে। আর এইখানে আমাদের কি ক্লোরোবেনজিনের সাথে CH3Cl এর বিক্রিয়া দিয়েছে। তো এই ক্ষেত্রে
শুষ্ক ইথার এবং সোডিয়াম ধাতুর উপস্থিতিতে, এটা হচ্ছে উডস ফিটিং বিক্রিয়া। এই বিক্রিয়াটা তোমাদের খুব একটা আসে না। উডস বিক্রিয়া যেরকম আমরা দেখেছি যে উচ্চতর অ্যালকেন তৈরি হয় অ্যালকাইল হ্যালাইড থেকে, দুইটা করে হ্যালাইড অংশটুকু বাদ পড়ে যায় এবং অ্যালকাইল অংশগুলো বিপরীত দিক থেকে যুক্ত হয়। এই ক্ষেত্রেও সেম হবে, এই হ্যালাইড অংশটা বাদ পড়ে যাবে, এই হ্যালাইড অংশটা বাদ পড়ে যাবে, এটা এখানে বসবে, তাহলে কি তৈরি হবে? টলুইন। আচ্ছা, পি যৌগ থেকে কিভাবে কার্বলিক অ্যাসিড প্রস্তুত করবে? ফেনল প্রস্তুতি, এটা তোমাদের সিলেবাসে নাই। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় পি অপেক্ষা কিউ যৌগ অধিক সক্রিয়। পি অপেক্ষা কিউ যৌগ, পি যৌগটা হচ্ছে কি? বেনজিন। কিউ যৌগটা কি? টলুইন। অবশ্যই টলুইন বেশি সক্রিয়, অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা, পরবর্তী যে টপিকটা আছে তোমাদের, সেটা হচ্ছে এক্স থেকে সোডা লাইম দিয়ে ওয়াই তৈরি হচ্ছে। সোডা লাইমের উপস্থিতিতে আমরা একটু আগেই দেখলাম সোডিয়াম বেনজয়েড থেকে বেনজিন তৈরি হয়, আর তারপরে বেনজিনের নাইট্রেশন করে নাইট্রোবেনজিন তৈরি করেছে। এখন বলেছে ওয়াই থেকে জেড প্রস্তুতির ক্রিয়া কৌশল আলোচনা করো। ওয়াই থেকে জেড প্রস্তুতি মানে বেনজিন থেকে নাইট্রোবেনজিন প্রস্তুতি, আবারও নাইট্রেশন। ওয়াই এবং জেড কে নাইট্রেশন করলে ভিন্ন উৎপাদ পাওয়া যায়, রেজোনেন্সের সাহায্যে ব্যাখ্যা করো। পারবো না রেজোনেন্সের সাহায্যে ব্যাখ্যা করতে? আচ্ছা, বরিশাল বোর্ড 2022। এখানে দেখো C2H2 মানে কি? অ্যালকাইন ইথাইন। ইথাইন আয়রন নলের উপস্থিতিতে বি তৈরি করছে, মানে এটা হচ্ছে বেনজিন। বেনজিনের নাইট্রেশন একবার, বেনজিনের অ্যালকাইলেশন একবার, তাহলে বি থেকে ডি প্রস্তুতির ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। বি থেকে ডি প্রস্তুতি মানে অ্যালকাইলেশন। সি এবং ডি যৌগের মধ্যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয়? ব্যাখ্যা করো। তাহলে বি থেকে ডি প্রস্তুতির কৌশল ব্যাখ্যা পারলা তোমরা অ্যালকাইলেশন, আর সি এবং ডি মানে একটা অর্থপ্যারা নির্দেশক একটা মেটা নির্দেশক, কোনটা বেশি সক্রিয় পারবা? আচ্ছা, পরের প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2022। এখানে দেখো বেনজিনের একবার নাইট্রেশন করেছে, বেনজিনের একবার অ্যালকাইলেশন করছে। এ প্রস্তুতির বিক্রিয়াটির কৌশল ব্যাখ্যা করো। নাইট্রেশনের কৌশল জানতে চেয়েছে। এ এবং বি এর মধ্যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অর্থপ্যারা সমাণু উৎপন্ন করবে? এ আর বি এর মধ্যে একটা অর্থপ্যারা নির্দেশক আর একটা মেটা নির্দেশক, কোনটা অর্থপ্যারা নির্দেশক এটাই জানতে চাইছে পরীক্ষাতে। তার মানে তুমি রেজোনেন্স দেখালে বলতে পারবা, দুটা রেজোনেন্স দেখাই দিবা, দিয়ে বলবা এটা অর্থপ্যারা নির্দেশক, এটা মেটা নির্দেশক, শেষ। পরবর্তী প্রশ্ন, CnH2n-2 C2 আর H এখানে বসালে এটা পাবো আমরা হচ্ছে ইথাইন বা অ্যালকাইন। অ্যালকাইনের পলিমারকরণ করলে পাবো বেনজিন, আর বেনজিনের থেকে এখানে বি হচ্ছে আমাদের অ্যালকাইলেশন করলে কি পাওয়া যায়? টলুইন। সি হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন। এ থেকে বি যৌগ উৎপাদনের কৌশল আলোচনা করো। এ থেকে বি যৌগ মানে আমাদের মানে টলুইন প্রস্তুতির বিক্রিয়া অ্যালকাইলেশন, তাহলে অ্যালকাইলেশনের কৌশল পারবা। আর সি যৌগের দ্বিতীয় প্রতিস্থাপক কোন অবস্থানে যাবে? সি যৌগটা কি? মেটা নির্দেশক, তাহলে মেটা নির্দেশকের অনুরণন কাঠামো সহ ব্যাখ্যা করো, মানে রেজোনেন্সটা দেখাতে হবে। মেটা নির্দেশকের 4টা বৈশিষ্ট্য লিখে দিলেই হবে। আচ্ছা, পরবর্তী টপিক, আমাদের পরবর্তী প্রশ্ন, ঢাকা বোর্ড 2021। আচ্ছা, এ যৌগটা আয়রন নলের উপস্থিতিতে বি তৈরি করছে, আমরা বুঝতে পারছি এখানে বি মানে বেনজিন, এ মানে আমাদের অ্যালকাইন ইথাইন। আচ্ছা, বেনজিনের অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর CH3Cl এর উপস্থিতিতে অ্যালকাইলেশন হবে এবং এখানে আমাদের নাইট্রেশন হবে। বি যৌগ থেকে সি যৌগ তৈরির কৌশল ব্যাখ্যা করো। বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরির প্রস্তুতি অর্থাৎ নাইট্রেশনের কৌশল। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় সি এবং ডি যৌগের মধ্যে কোনটি অধিক সক্রিয়? অর্থাৎ নাইট্রোবেনজিন এবং টলুইন দুইটার মধ্যে কে বেশি সক্রিয়? অবশ্যই অর্থপ্যারা নির্দেশক টলুইন বেশি সক্রিয়, রেজোনেন্স কাঠামোর মাধ্যমে দেখিয়ে দিবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, C6H6 আমরা জানি বেনজিন। বেনজিনের নাইট্রেশনের মাধ্যমে কি তৈরি হবে? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনের বিজারণের মাধ্যমে আমাদের কি পাওয়া যাবে? অ্যানিলিন। উদ্দীপকের ওয়াই যৌগটির প্রস্তুতির কৌশল ব্যাখ্যা করো, অর্থাৎ নাইট্রোবেনজিন তৈরির কৌশল। আর উদ্দীপকের এক্স ওয়াই ও জেড যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম আলোচনা করো। অর্থাৎ বেনজিন, নাইট্রোবেনজিন এবং অ্যানিলিন, দেখেছো এই একটা প্রশ্নই কতবার আসছে বিভিন্নভাবে ঘুরে ফিরে, ঘ নম্বরে বলতে গেলে প্রায় প্যারালাল জিনিস আসছে। আচ্ছা, পরের প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2021। আচ্ছা, প্রথমত আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে, আমাদের বেনজিন পাচ্ছি, বেনজিনের অ্যালকাইলেশন হচ্ছে। আর এখানে দ্বিতীয় ধাপটা তোমাদের অ্যারোমেটিক অংশে নাই, অ্যালিফ্যাটিক অংশে আছে, উডস বিক্রিয়া যেটা একটু আগে বললাম। আচ্ছা, কার্বনিল যৌগ থেকে কি রূপে জেড তৈরি করবে?
কার্বনিল যৌগ থেকে জেড তৈরি, মানে এটা তোমাদের অ্যালিফ্যাটিক অংশ আছে, অ্যারোমেটিক অংশে নেই। দ্বিতীয়টা, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি অধিক সক্রিয়, অর্থাৎ বেনজিন আর টলুইনের মধ্যে কে বেশি সক্রিয় পারবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, রাজশাহী বোর্ড 2021। অ্যালকাইন আয়রন নলের উপস্থিতিতে বেনজিন তৈরি করছে। বেনজিন নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোবেনজিন তৈরি করছে। উদ্দীপকের এই যৌগটি অ্যারোম্যাটিক কিনা ব্যাখ্যা করো। উদ্দীপকের এই যৌগটা কি? বেনজিন। বেনজিন অ্যারোম্যাটিক কিনা ব্যাখ্যা করো। পারবা না। প্রথমে বেনজিনের কাঠামো দেখাবা, বেনজিনের অনুরণন দেখাবা, বেনজিনের বিক্রিয়া দেখাতে পারো দু একটা, তুমি সংযোজন বিক্রিয়া দেখাও বেনজিনের। আবার বেনজিন যে অ্যালিফ্যাটিক মানে অসম্পৃক্ত যৌগগুলোর মতো ব্রোমিন দ্রবণ আর বেয়ার দ্রবণ পরীক্ষা দেয় না, এটা দেখাতে পারো। একটা প্রশ্ন বিভিন্ন ভাবে আনসার করা যায়, তোমার যেভাবে খুশি, কিন্তু তুমি বেনজিন সম্পর্কে সম্পূর্ণটুকু জানো কিনা, ব্যাস এটা দেখালেই তুমি অ্যারোম্যাটিক কিনা এটা প্রমাণ করতে পারবে। 2 নম্বর বিক্রিয়ার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। 2 নম্বর বিক্রিয়া অর্থাৎ নাইট্রেশনের ক্রিয়া কৌশল জানতে চেয়েছে। ঠিক আছে, যশোর বোর্ড 2021 আমাদের পরবর্তী প্রশ্ন। তো এখন দেখো, বি যৌগে দ্বিতীয় প্রতিস্থাপক। আচ্ছা, আমরা দেখি আগে এ আর বিটা কি। বেনজিনের নাইট্রেশন হয়ে প্রথমে নাইট্রোবেনজিন তৈরি হয়েছে, নাইট্রোবেনজিনের আবার নাইট্রেশন হচ্ছে, তাহলে বি যৌগ তৈরি হচ্ছে। এখানে প্রশ্নে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বি যৌগে দ্বিতীয় প্রতিস্থাপকের অবস্থান বলেছে, এটা আসলে এ যৌগে হবে, কারণ এটা তো একটা প্রতিস্থাপন হয়ে গেছে, এখানে অলরেডি দ্বিতীয় প্রতিস্থাপক যুক্ত হয়েছে, তাহলে দ্বিতীয় প্রতিস্থাপকের উপর আবার কিভাবে দ্বিতীয় প্রতিস্থাপক হয়? এখানে তৃতীয় হতো, তৃতীয় তোমাদের সিলেবাসে নাই। দ্বিতীয় প্রতিস্থাপক বলতে এখানে এ এর দ্বিতীয় প্রতিস্থাপকটাই বোঝানো হয়েছে, সুতরাং এটা এ। এর দ্বিতীয় প্রতিস্থাপক কোন জায়গায় যুক্ত হবে? নাইট্রোবেনজিনের নাইট্রেশন মেটাধর্মী মেটা অবস্থানে যুক্ত হবে। এই যৌগ উৎপাদনের ক্রিয়া কৌশল সমীকরণ সহ ব্যাখ্যা করো। এই যৌগ উৎপাদনের কৌশল অর্থাৎ নাইট্রেশনের কৌশল ব্যাখ্যা করতে বলেছে। ঠিক আছে, উদ্দীপকের বিক্রিয়াটি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহারের কারণ। আচ্ছা, প্রথমত এই যে এর ট্রাইমার অ্যালকাইন, তাহলে অ্যালকাইন যেখানে n সমান 2 মানে ইথাইন, ইথাইনের ট্রাইমার কি? বেনজিন। বেনজিন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে কি তৈরি করে? এখানে CH3Cl এর সাথে বিক্রিয়া করে টলুইন। এখন এখানে প্রশ্ন জানতে চাইছে, উদ্দীপকের বিক্রিয়ায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়? অষ্টক সংকোচন হয়। তো সে চাইলে প্রভাবক হিসেবে কাজ করতে পারে। কেন? অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, 1s2 2s2 2p6 3s2 3p1। দেখো, ওর p অরবিটালেও এখনো অনেকখানি ফাঁকা আছে, ওর d অরবিটালেও এখনো অনেকখানি ফাঁকা আছে। তো ও চাইলে অধিশোষণের মাধ্যমে প্রভাবক হিসেবে কাজ করতে পারে, এই জিনিসটাই গতে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় এ এবং বি এর মধ্যে কোনটি অধিক সক্রিয়? এ হচ্ছে বেনজিন আর বি হচ্ছে টলুইন। আমরা জানি বেনজিন আর টলুইনের মধ্যে টলুইন বেশি সক্রিয়। দেখো, একই জিনিসই বারবার আসে, অর্থপ্যারা নির্দেশক কেন বেশি সক্রিয় আর মেটা নির্দেশক কেন কম সক্রিয়, ঘুরে ফিরে হয় এটা বেশি সক্রিয় কেন, ওটা কম সক্রিয় কেন, এটাই আসছে ঘ নাম্বার গুলোতে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সিলেট বোর্ড 2021। এ গ্যাস আয়রন নলের উপস্থিতিতে বি তৈরি করছে। এ গ্যাস কি? আমাদের অ্যালকাইন বা ইথাইন। ইথাইন আয়রন নলের উপস্থিতিতে বি তৈরি করছে, অর্থাৎ বেনজিন। বেনজিনের নাইট্রেশন হচ্ছে, বেনজিনের অ্যালকাইলেশন হচ্ছে। ঠিক আছে, বি যৌগ থেকে সি যৌগ প্রস্তুতির কৌশল। বি যৌগ থেকে সি যৌগ অর্থাৎ বেনজিন থেকে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল জানতে চাওয়া হয়েছে। সি এবং ডি যৌগের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়? সি হচ্ছে নাইট্রোবেনজিন, ডি হচ্ছে আমাদের টলুইন, তাহলে কোনটা বেশি সক্রিয়? টলুইন বেশি সক্রিয়, অর্থপ্যারা নির্দেশক। আজকের আমাদের শেষ প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2021। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? C6H5COONA সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে আবারও ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, আমাদের তৈরি হচ্ছে এক্স কি? বেনজিন। বেনজিনের নাইট্রেশনের মাধ্যমে ওয়াই তৈরি হচ্ছে নাইট্রোবেনজিন, আর এখানে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর CH3Cl এর উপস্থিতিতে তৈরি হচ্ছে জেড অর্থাৎ টলুইন। তাহলে উদ্দীপকের এক্স থেকে কিভাবে অ্যানিলিন প্রস্তুত করবে সমীকরণ সহ ব্যাখ্যা করো। উদ্দীপকের এক্স হচ্ছে বেনজিন, বেনজিন থেকে অ্যানিলিন বলেছে, তুমি বেনজিন থেকে নাইট্রোবেনজিন করবা আগে। নাইট্রোবেনজিনের ওই যে স্ক্যানাম আর HCl এর উপস্থিতিতে বিজারণ করলেই আমরা অ্যানিলিন পাবো। উদ্দীপকের ওয়াই এবং জেড যৌগের মধ্যে কোনটি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয়? ওয়াই এবং জেড এর মধ্যে ওয়াই হচ্ছে নাইট্রোবেনজিন এবং জেড হচ্ছে আমাদের টলুইন। তাহলে এখন বলেছে কোনটি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয়। আমরা জানি টলুইন অর্থপ্যারা নির্দেশক, তুমি রেজোনেন্স দেখাবা। তারপরে দেখাবা নাইট্রোবেনজিন হচ্ছে মেটা নির্দেশক, রেজোনেন্স দেখাবা। কোনটা ইলেকট্রনকে আকর্ষণ মানে ইলেকট্রনের ঘনত্ব বাড়ায়? অবশ্যই অর্থপ্যারা নির্দেশক।
সুতরাং অর্থপ্যারা নির্দেশক বেশি সক্রিয়। এইভাবে ব্যাখ্যাগুলো প্রতিটা প্রশ্নে যদি তুমি লেখো, তোমার বেশি কিছু লেখার দরকার নাই, বাট স্ট্র্যাটেজিক্যালি চিত্র দিয়ে সঠিক জিনিসটা লিখলেই টিচাররা নাম্বার দিয়েছেন। টিচাররা আসলে বেশি কিছু দেখতে চান না খাতায়, তোমরা সুন্দরভাবে প্রেজেন্ট করছো কিনা এটাই দেখতে চান। তো আশা করছি আজকের ক্লাসটা করার পরে তোমাদের এই জিনিসে কোনো সমস্যা থাকবে না অ্যারোমেটিক অংশে, এবং ইনশাল্লাহ তোমরা তোমাদের বোর্ডে একটা প্রশ্ন এখান থেকে আনসার করতে পারবা। তো আশা করি তোমাদের সবার এই ক্লাসটা কিছুটা হলেও উপকারে আসবে। ধন্যবাদ।